আচ্ছা, দেখো সবাই আস্তে আস্তে আসুক, আমি একটু পড়াতে শুরু করে দিচ্ছি, কারণ নেট বেশি নেই, সেই কারণে পড়াতে শুরু করে দিচ্ছি। সবাই আস্তে আস্তে জয়েন হোক। আমি আগের দিন তোমাদের লাস্ট করেছিলাম যে তোমার ওই বোধহয় নারী ইতিহাসে শেষ করেছি। তো আজকে যেখান থেকে বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে পার্ট, যেটা হচ্ছে ইতিহাস চর্চার উপাদান। উপাদান কি আগে আমাদের সেটা জানতে হবে। দেখো, উপাদান সবসময় আমরা একটা ধরে নিতে পারি কি কাঁচামাল। উপাদান মানে হচ্ছে একটা কাঁচামাল। কাঁচামাল বলতে আমরা কি বুঝি? ধরো তুমি একটা জিনিস, যেটা হচ্ছে ধরো তুমি একটা কিছু রান্না করবে, সেই রান্নার জন্য যে যে মেটেরিয়ালস গুলো লাগছে সেটাকে আমরা কি বলতে পারি? যে কাঁচামাল। তো এরকমই কিন্তু আমরা দেখছি কি, যে সমস্ত জিনিসগুলো ইতিহাস রচনায় ব্যবহৃত হয়েছে সেগুলোকে আমরা কিন্তু ইতিহাসের কাঁচামাল বলতে পারি বা ইতিহাসের উপাদান বলতে পারি। প্রাচীনকালে যখন ইতিহাস লেখা হয়নি তখন কিন্তু ইতিহাসের উপাদান আমরা নির্ভর করতাম কিসের ওপরে বলো তো? যখন পরবর্তীকালে ধরো প্রাচীনকালের ইতিহাস নিয়ে লেখা হয়েছে যখন, মানে তখন আমরা কিসের ওপর ভিত্তি করে লিখেছি? দেখবে সেগুলো কখনো আমরা লিখেছি পাথরের গায়েতে কিছু ছবি আঁকা দেখে, কখনো আমরা সেই যুগের হাতিয়ারকে দেখে লিখেছি, তারা কি কি জিনিস ব্যবহার করত। তারপরে কখনো আমরা তাদের পোশাক পরিচ্ছদের নিদর্শন দেখে লিখেছি, কখনো আমরা তাদের মানে জীবন ধারণের যে জীবন ধারণের যে চর্চা সেগুলোর ওপরেও কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমরা কিন্তু এই আধুনিক কালের যে ইতিহাস চর্চা, এর আবার কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কারণ আধুনিক কালের ইতিহাস কিন্তু পাথরের গায়ে ছবি আঁকা নয় বা পাথরের হাতিয়ার নয়। আধুনিক কালের ইতিহাসে কিন্তু উপাদান আমরা অনেকগুলোই পাই। যেমন হচ্ছে ধরো আমরা বিভিন্ন স্মৃতি কথা বলতে পারি, আমরা বিভিন্ন আত্মজীবনী বলতে পারি, আমরা বিভিন্ন তথ্য বলতে পারি, সরকারি নথিপত্র বলতে পারি, গোয়েন্দা বিভাগ, সিআইডি, সিবিআই, আইবি, এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু আমরা আধুনিক কালের ইতিহাসের উপাদান বলতে পারি। এরা কিন্তু ইতিহাস চর্চাকে একেবারে একটা বিশাল জায়গায় পৌঁছে দিয়েছে। অবশ্যই সেই ইতিহাস চর্চা হতে হবে কিন্তু একটা নিরপেক্ষ, একটা বস্তুসম্মত, এবং তার ব্যাখ্যা অবশ্যই থাকা দরকার। এবং যিনি ঐতিহাসিক ইতিহাস রচনা করবেন তাকে কিন্তু নিরপেক্ষ হতে হবে, কোনো পক্ষপাত দোষে দুষ্ট হলে চলবে না। বিভিন্ন মহাপেজখানাতে আমাদের সরকারি তথ্য নথিপত্র এগুলো কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে। তো এরকম মহাপেজখানা আমরা বলেছি যেমন দিল্লিতে আছে, কলকাতায় আছে। এই সমস্ত জায়গায় ধরো বিভিন্ন ধরনের তোমার তথ্য থাকে। সেই তথ্যগুলো কিন্তু যখন ইতিহাস রচনা করা হয় তখন সেই তথ্যগুলোকে তারা তোমার সেখান থেকে সংগ্রহ করে বা সেখান থেকে সেগুলোকে নেয়, এবং সেই তথ্যগুলোকে পরবর্তীকালে তারা ইতিহাস রচনা হিসাবে ব্যবহৃত করছে। তা আধুনিক কালে এরকম বিশেষত অনেক কিছু গোয়েন্দা আছে যেগুলো ধরো অনেক তথ্য দিচ্ছে, মানে সেরকম গোয়েন্দা হচ্ছে যেমন ধরো সিবিআই, সিআইডি, তারপর হচ্ছে ইডি, এই সমস্ত যেগুলো আছে এখন তৎকালীন দেখবে অনেককেই ধরছে, টিভিতে দেখতে পাচ্ছ সিবিআই, ইডি তলব, এই তলব। তো এরা কিন্তু একটা গোয়েন্দা বিভাগ, এরাও কিন্তু একটা তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো একটা ইতিহাসের উপাদান হিসাবে ভবিষ্যতে ব্যবহার হচ্ছে এবং ইতিহাস চর্চা করছে। এবং এগুলোকেও কিন্তু আমাদের একটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটা বিশ্লেষণ করতে হবে। হঠাৎ করে কোনো একটা তথ্য চলে এলো, সেটাকে নিয়ে আমি ইতিহাস রচনা করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেক ভুল হতে পারে, অনেক ভ্রান্তি হতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা কি দেখছি যে আধুনিক কালে যে ইতিহাস রচনা আমরা করতে যখন যাব তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই ইতিহাসটা যেন অবশ্যই সত্যনিষ্ঠতা হয়। তো এইভাবে কিন্তু আমরা ইতিহাসে দেখতে যাচ্ছি। তো এরকমই আমি একটা উপাদানের কথা প্রথমে বলবো, সেটা হচ্ছে আত্মজীবন ও স্মৃতিকথা। তাহলে আগে আমাকে জেনে নিতে হবে আত্মজীবনী কি এবং স্মৃতিকথা কি। দেখো, আত্মজীবনী কথার মধ্যে উত্তর লুকিয়ে থাকে। আত্মজীবনী মানে আমার নিজের জীবনী। যখন নিজের জীবনী থেকে ইতিহাস রচনা করা হচ্ছে সেটা হচ্ছে আত্মজীবনী। সেটা হতে পারে কোনো মনীষীর লেখা, কোনো লেখকের লেখা, কোনো বিখ্যাত ব্যক্তির লেখা, সেইগুলো নিয়ে যখন ইতিহাস রচনা করা হচ্ছে তখন সেটা হচ্ছে আত্মজীবনী। স্মৃতিকথা কি? স্মৃতিকথা হচ্ছে স্মৃতিচারণ করে যখন কিছু লেখা হচ্ছে। স্মৃতিচারণ করে ধরো তুমি তোমার জীবন একটা ৮০ বছর বয়সে গিয়ে তুমি একটা নিজের জীবনী লিখছো, তাহলে তুমি সেই ছোট থেকে তোমার ঘটনাগুলো ফুটিয়ে তুলছো। সেখানেও কিন্তু তুমি দেখবে স্মৃতিচারণ করছো, তুমি ফেলে আসা দিনগুলোর কথা ভাবছো, ভেবে কিন্তু
তুমি ইতিহাস রচনা করো, তুমি একটা বইয়ে জায়গা দিলে, সেখান থেকে তোমার হয়তো ভবিষ্যতে কেউ একজন তোমাকে নিয়ে গবেষণা করছেন বা তুমি একটা বিখ্যাত ব্যক্তি, তখন কিন্তু তোমার সেই বইটা হবে তার একটা ইতিহাসের উপাদান। এবং সেই উপাদান থেকে তারা কিন্তু কি দেখতে পাবে, সেখান থেকে তারা কিন্তু তোমার লেখা যে সমস্ত বস্তু নির্ভর সত্যতা, সেই জিনিসগুলোকে তারা কিন্তু ফুটিয়ে তুলে একটা ইতিহাসে জায়গা করে দেবে। তো এগুলোই আমরা স্মৃতিকথা বলতে পারি। এরকম বেশ কিছু স্মৃতিকথা আত্মজীবনী আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আছে প্রভাবতী সম্ভাষণ, দেবেন্দ্রনাথ ঠাকুরের আছে আত্মচরিত, শিবনাথ শাস্ত্রীর আছে রামতনু লাহিড়ী, তৎকালীন বঙ্গ সমাজ। তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির হচ্ছে নেশন ইন মেকিং। তারপরে হচ্ছে জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। মহাত্মা গান্ধীর হচ্ছে দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপরে হচ্ছে মণিকুন্তলা সেনের হচ্ছে সেদিনের কথা। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিম। দক্ষিণারঞ্জন বসুর হচ্ছে ছেড়ে আসা গ্রাম। তারপরে তোমার নীরদ চন্দ্র চৌধুরী বা নীরদ সি চৌধুরীর হচ্ছে অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়া। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের, তো তার হচ্ছে ইন্ডিয়ান তোমার উইন্স ফ্রিডম। এই সমস্ত আত্মজীবনী, এগুলো কিন্তু ইতিহাসের একটা জায়গা করে নিয়েছে, একটা ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে। এবার কিন্তু এইগুলোকেও ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করতে গেলে তার একটা যথার্থতা অবলম্বন করতে হয়। কি যথার্থতা অবলম্বন করতে হবে, সেগুলোকে একটা যথার্থতা অবলম্বন করতে হবে। যেমন হচ্ছে ধরো সেগুলোর একটা তোমার কি বলবো, যে সেগুলো সত্যতা কতটা। তুমি যেটা লিখেছো সেটা অবশ্যই অতিরঞ্জিত হতে পারে, সেখানে অনেক মিথ্যা তথ্য থাকতে পারে। সুতরাং ঐতিহাসিক যখন সেটা নিয়ে গবেষণা করবেন বা ইতিহাস রচনা করবেন, তখন কিন্তু তাকে দৃষ্টি দিতে হবে সেটা কতটা সত্যতা আছে, সেটা সত্যতা কতটা নির্ভরযোগ্য। সেই জন্য কিন্তু একটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পারি যে তোমার কিভাবে ইতিহাস রচনা করব, এবং সেইটা কিন্তু আমাদের সত্য মানে নিষ্ঠতার উপরে নির্ভর করতে হবে। অবশ্যই সেগুলোকে একটা খুঁটিয়ে দেখে তাকে বিচার করতে হবে। এরকমই একটা আত্মজীবনীর কথা আমি প্রথমেই বলবো, যেটা হচ্ছে ৭০ বৎসর। তোমরা জানো যেটা লিখেছিলেন বিপিন চন্দ্র পাল। তো বিপিন চন্দ্র পালের এরকম ৭০ বৎসর আত্মজীবনীটা প্রকাশিত হয়েছিল প্রবাসী বলে একটি পত্রিকা। সেই পত্রিকায় ১৮৫৫ খ্রিস্টাব্দে এটা সংকলিত হয়ে তথ্যের আকারে তোমার প্রকাশিত হয়েছে, এবং এখান থেকে ফেলে আসা জীবনের ঘটনার অনেক স্থান কিন্তু পেয়েছে ৭০ বৎসর আত্মজীবনীতে। যেমন ধরো জীবনের অনেক কথা, তিনি যখন ৭০-এ পা দিয়েছেন সেই কথা, তৎকালীন সমাজ ব্যবস্থার কথা, তৎকালীন সমাজের কথা, তৎকালীন তোমার ধরো রাজনৈতিক কথা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই সমস্ত বিষয়ের সঙ্গে কিন্তু বাস্তবে অনেকটাই কিন্তু অমিল পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমি যদি মনে করি ৭০ বৎসরকে একেবারে আমি মানে ইতিহাসের নির্ভরযোগ্য উপাদান বলবো, সেটা কিন্তু বলা যাবে না। তো এখানে এই গ্রন্থটা ২৭টি অধ্যায় উনি লিখেছিলেন। তো তিনি বাঙালি জাতিকে কিন্তু এই গ্রন্থতে মৃত জাতি বলে দেখিয়েছিলেন, মানে বাঙালির কোনো নরঞ্চর নেই, বাঙালি প্রতিবাদ করতে না, বাঙালি এই সেই, তো এইটা কিন্তু বলা হচ্ছে। সুতরাং এই যে একটা মৃত জাতি বলছেন তিনি বাঙালিকে, কিন্তু তিনি যে সময় গ্রন্থটা লিখেছিলেন সেই সময় কিন্তু বাঙালিদের যথেষ্ট জাগরণ ঘটেছিল, বাঙালিরা যুক্তিবাদী হয়ে উঠেছিল, বাঙালিরা শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিল। তাহলে তবুও কেন তিনি বাঙালি জাতিকে মৃত জাতি বলে ঘোষণা করেছেন, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, এখনো পর্যন্ত তার ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। ৭০ বৎসর আত্মজীবনীতে তার তৎকালীন কলকাতায় ছাত্র অবস্থার জীবন, সেখানকার বিদ্যালয়ের কথা, সেকালে প্রেসিডেন্সি কলেজের কথা, ব্রাহ্ম সমাজের কথা, নবগোপাল মিত্রের হিন্দু মেলার কথা, স্বদেশ প্রেমের কথা, জাতীয় শিক্ষালয়ের কথা, এবং স্বাধীনতার সাধক দল সুরেন্দ্রনাথ, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, যারা স্বাধীনতার যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলের কথা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এখান থেকে কিন্তু জানা যায় এই ৭০ বৎসর আত্মজীবনীতে কিন্তু একটা সমাজ, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি,
উৎসব, আচার, অনুষ্ঠান সব পেয়েছে এখানে। সুতরাং 70 বৎসর আত্মজীবনী ভুলভ্রান্তি থাকলেও ইতিহাসের একটা কিন্তু উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে। বলো, এখান পর্যন্ত বুঝতে পেরেছো? সকলে কোনো যদি অসুবিধা থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে বলতে পারো, চট করে বলবে, নাহলে পরেরটা যাব। ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে প্রশ্ন আমাকে মানে আনমিউট করে কথা বলবে তারা, না হলে কিন্তু বুঝতে পারবো না। আমি চ্যাট আমি অত দেখতে পাবো না, তোমরা কিন্তু বলবে। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে ঝটপট বলবে। আর যারা ক্লাস করছো তারাই থাকবে, আজকে দেখছি রিমুভ করতে হবে অনেকজনকে। ফোন এসেই যাচ্ছে। প্রশ্ন নেই তো? তাহলে আমি পরেরটায় যাচ্ছি। পরের দেখো যেটা আমি পড়াবো সেটাও একটা আত্মজীবনী, জীবন স্মৃতি। তোমরা জানো নিশ্চয়ই কার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত একজন কবি, লেখক, চিত্রকর, দার্শনিক, কি না বলা যায় না তাকে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি। এটা কিন্তু প্রকাশিত হয়েছিল তার প্রবাসী পত্রিকায় 1912 সালে। 25 বছরের কিন্তু জীবনী তিনি ওখানে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বড়লোক বাড়ির ছেলে হলো, জীবনে তাকে কিন্তু অনেক কঠোরতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কঠোরতা মানে তিনি যে জমিদার পরিবারের ছেলে, সেই জমিদার পরিবারে বিভৎস নিয়ম নীতি ছিল। সেই জমিদার পরিবারেতে থেকে তিনি কিন্তু তার সাহিত্য চর্চা ঘটিয়েছেন। প্রথাগত শিক্ষাকে তিনি পিছনে ফেলে দিয়ে তিনি কিন্তু নিজের প্রতিভাকে বিকশিত করেছেন, জ্ঞান অর্জন করে জ্ঞানের বিকাশ ঘটিয়েছেন। সুতরাং তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারিতে তার নিয়ম নীতির কথা, শৈশবে তার দাইমার কাছে পালন মানে থাকা, তার বড় হয়ে ওঠা, কৈশোরে গৃহশিক্ষকের শাসন তাকে সহ্য করতে হয়েছে। এমনকি রবীন্দ্রনাথ কিন্তু যখন ঘরবন্দি থাকতেন, সেই জানলা দিয়ে কত মানুষের আনাগোনা হতো, কত মানুষ এদিক ওদিক যাচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু জীবন স্মৃতিতে সেগুলো কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা যখন পড়তাম ক্লাস 9-10-এ তখন কিন্তু একটা গল্প ছিল ঘর ও বাহির রবীন্দ্রনাথের, খুব সুন্দর। যদি ইচ্ছে হয় একবার অনলাইন থেকে পড়ো। ওখানে তিনি বসে বসে সেই গাছের তলা দিয়ে কত মানুষজন যাচ্ছে, কত মহিলারা স্নান করতে যাচ্ছে, সেগুলো কিন্তু তিনি দেখিয়েছিলেন ওই গল্পের মধ্য দিয়ে। সুতরাং জীবন স্মৃতি এক জীবন কথা এবং সমাজের একটা আলেখ্য বিষয়কেও কিন্তু স্পষ্ট করেছে। জীবন স্মৃতি থেকে জানা গেছে রাজনারায়ণ বসু, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাগর, নবগোপাল মিত্র শঙ্কর লেনে, তিনকড়ি চট্টোপাধ্যায় হুগলিতে তারা যে বিপ্লবী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিপ্লবী আন্দোলনের কথা, তাদের কথাও কিন্তু তিনি জীবন স্মৃতিতে ফুটিয়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি একটা ইতিহাসের উপাদান হলেও এখানেও কিন্তু একটা গরমিল আছে। কি গরমিল? আমরা কিন্তু দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিতে বলেছিলেন শ্যাম নামে নাকি তাকে এক চাকরের শাসন সহ্য করতে হয়েছে। তো রবীন্দ্রনাথ কিন্তু শ্যামের কথা, তিনি তার গৃহভৃত্য চাকর একটা, তো সেই চাকরের শাসন নাকি তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ যখন শ্যাম যখন রবীন্দ্রনাথের বাড়িতে আসে তখন কিন্তু রবীন্দ্রনাথের অনেকটা পরিণত বয়স, তখন কিন্তু রবীন্দ্রনাথ ছোট নেই। সুতরাং জীবন স্মৃতিকেও যদি আমি ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করতে বলি, সেখানেও কিন্তু বিজ্ঞান মনস্কতা ও বিচক্ষণতার দরকার। তার কারণ না হলে কিন্তু ইতিহাস ভুল হয়ে যাবে। সুতরাং জীবন স্মৃতিতে তিনি নবগোপাল মিত্রের হিন্দু মেলার ভারতের প্রতি ভালোবাসা রবীন্দ্রনাথ কিন্তু দেখিয়েছিলেন। এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার একটা বিখ্যাত গান ছিল মিলে সবে ভারত সন্তান, তো এই গানটাও কিন্তু তিনি জীবন স্মৃতির মধ্যে দেখিয়েছিলেন। এরপর নেক্সট আমি যে উপাদানের কথা বলবো ইতিহাসের, সেটা হচ্ছে জীবনের ঝরাপাতা। তোমরা জানো সরলা দেবী চৌধুরানীর লেখা। সরলা দেবী চৌধুরানীর মাতা ছিলেন স্বর্ণকুমারী দেবী এবং পিতার নাম ছিল জানকীনাথ ঘোষাল। তার দ্বিতীয় কন্যা ছিলেন
এই সরলা দেবী চৌধুরানী। তিনি পদ্মাবতী স্বর্ণ পদক প্রাপ্ত মানে পুরস্কৃত হয়েছিলেন। তিনি ইংরাজিতে স্নাতক, ঠিক আছে, মানে ইংরাজিতে তিনি গ্র্যাজুয়েশন পাস করেছিলেন, এখনকার দিনে যেটা গ্র্যাজুয়েশন বলি, স্নাতক। তো সরলা দেবী কিন্তু নববর্ষের স্বপ্ন, জীবনের ঝরাপাতা, শিবরাত্রির পূজা কিন্তু অনেক গ্রন্থ উনি লিখেছিলেন এবং তিনি কিন্তু একটা বিখ্যাত পত্রিকা সম্পাদনা করতেন যেটা কিন্তু ভারতী পত্রিকা নামে পরিচিত। তো জীবনের ঝরাপাতা একটা ইতিহাসের অন্যতম উপাদান এবং 1351 সালের 24শে কার্তিক থেকে 1352 সালের 26শে জ্যৈষ্ঠ পর্যন্ত এটা তোমার হয়েছে। সাপ্তাহিক দেশ পত্রিকায় এটা লেখা হতো ধারাবাহিকভাবে এবং 1975 সাল তখন কিন্তু এটা বই আকারে প্রকাশিত হয়েছিল। জীবনের ঝরাপাতাতে কিন্তু বালিকা সরলা কিভাবে বড় হয়েছেন সেইটার পাশাপাশিও কিন্তু সেই সময়কার সমাজের অনেক কুপ্রথার কথাও কিন্তু তুলে ধরা হয়েছে। মেয়েদের তখন কিন্তু ঘরে থাকতে হতো, ঘরের বাইরে কিন্তু যাওয়া নিষেধ ছিল, পর্দা প্রথা চালিত ছিল, পর্দার ভিতর থেকে পুরুষদের সঙ্গে কথা বলতে হতো। তো এরকম মানে কঠোরতার মধ্যেও সরলা দেবীর বেড়ে ওঠা, সরলা দেবীর বাইরে যাওয়া, সরলা দেবীর উদম্য ইচ্ছাতে নিজের মনের জোরে কলেজ পাশ করা, তিনি কিন্তু এই সরলা দেবী কিন্তু জীবনের ঝরাপাতাতে কিন্তু ফুটিয়ে তুলেছেন। এবং লাঠি খেলা এবং ছেলেদের শরীর চর্চা করা, ক্লাব গঠনের কথা এবং এই সমস্ত কিছু কিন্তু তিনি এই জীবনের ঝরাপাতাতে দেখিয়েছিলেন। এবং জীবনের ঝরাপাতায় কিন্তু তিনি মানে তোমার মানে যে তোমার ওই বন্দে মাতরম যে গানটি, সঙ্গীতটি, জাতীয় সঙ্গীতটি, সেই সঙ্গীতের কিন্তু তিনি সুর করেছিলেন, সেটাও কিন্তু আছে। এবং প্রথম দুটি চরণের সুর করেছিলেন তার মামা বঙ্কিমচন্দ্র, বাকিগুলোর কিন্তু প্রথম দুটি সঙ্গীতে সুর করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার সরলা দেবীর মামা, একটু ভুল বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী যে চরণগুলো ছিল সেগুলো কিন্তু তিনি সরলা দেবী কিন্তু সুর করেছিলেন। তো এইগুলোও কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। এছাড়াও কিন্তু সেই সময়কার সামাজিক কথা, রাজনীতির কথা, সেগুলোও কিন্তু তিনি তুলে ধরেছেন। মেয়েদের আন্দোলনের কথা, স্বাধীনতা সংগ্রামের কথা তিনি কিন্তু এর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। সুতরাং জীবনের ঝরাপাতা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর যেটা বলবো, একটি বিখ্যাত চিঠি ইতিহাসের উপাদান। এগুলো আমরা আগেরগুলো আমরা যেগুলো পড়লাম সেগুলো সবই কিন্তু একটা আত্মজীবনী স্মৃতিকথামূলক গ্রন্থ। এগুলো যদি এভাবেও একটা বড় প্রশ্ন হয়, যেহেতু তোমাদের এবারে রিডিউস সিলেবাস, 1 নম্বর চ্যাপ্টার থেকে কোনো 4-এর প্রশ্ন আসবে না, না হলে কিন্তু এরকমও একটা প্রশ্ন হয় ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা কিভাবে একটা নির্ভরযোগ্য উপাদান হয়ে ব্যবহৃত হয়, এরকম একটা প্রশ্ন কিন্তু হতেই পারে, হয়। তখন কিন্তু এই মোটামুটি এই সবকটা কি অল্প অল্প করে দিতে হবে। যেহেতু তোমাদের এবারে রিডিউস সিলেবাস, তাই এই প্রথম চ্যাপ্টার থেকে কোনো 4-এর প্রশ্ন আসবে না। সুতরাং এইখান থেকে কিন্তু আমরা কি দেখব, যেখান থেকে আমরা তোমার 2 নম্বরে গুলো করবো। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর একটা চিঠি, অর্থাৎ পুত্রীকে লেখা পিতার একটা চিঠি। দেখো তোমার 1928 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু তার 10 বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে তিনি কিন্তু 30টি কিন্তু চিঠি লিখেছিলেন। তো 30টি তিনি কিন্তু চিঠি লিখেছিলেন। তো সেই চিঠিগুলো আমরা দেখছি কি, এলাহাবাদ থেকে জওহরলাল নেহেরু চিঠিগুলো লিখেছিলেন। ইন্দিরা গান্ধী তখন ছিল মসৌরিতে, ঠিক আছে। তো ইন্দিরা গান্ধী নেহেরুর চিঠিগুলো ইংরেজিতে তিনি লিখেছিলেন। চিঠিগুলো হিন্দিতে যিনি অনুবাদ করেছিলেন তিনি মুন্সি প্রেমচন্দ্র, এবং চিঠিগুলি নাম ছিল পিতাকে পত্র, পুত্রীকে নাম, আর বাংলা অনুবাদের নাম ছিল কল্যাণীয়াসু ইন্দু। ইন্দু মানে হচ্ছে ইন্দিরা গান্ধী, কল্যাণীয়াসু ইন্দু। মহান নেতা ও মহান মানুষ হয়ে উঠতে চিঠিগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এই চিঠির আদর্শ কিন্তু তিনি মনে রেখেছিলেন। 1929 খ্রিস্টাব্দে চিঠিগুলি এলাহাবাদের জার্নাল প্রেস থেকে তোমার পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। প্রথম চিঠিতে তিনি কন্যাকে বলেছিলেন, বৃহত্তর জগৎ বুঝতে একটু একটু করে জড়তা, সংকীর্ণতার সীমাকে ছাড়িয়ে যেতে হবে। মানে তুমি অস্পৃশ্যতাকে ব্যাধি হিসাবে নিলে চলবে না, অস্পৃশ্যতাকে দূর করতে হবে, সংকীর্ণতাকে উন্মুক্ত করে দিতে হবে। এটাই কিন্তু তিনি চিঠির মধ্যে দেখিয়েছিলেন। আমরা যেখানে জন্মেছি সেই জায়গায় যদি আমরা আবদ্ধ থাকি, আমি কিন্তু বৃহৎ পৃথিবীকে জানতে পারবো না। এর জন্য তোমাকে বেরোতে হবে, বিদেশ ভ্রমণ করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে,
তবে তুমি সেখানকার মহত্বতা উপলব্ধি করতে পারবে। ধর্মই নৈতিকতা কিন্তু জীবনে ভীষণভাবে প্রয়োজন। তিনি কিন্তু চিঠির মধ্যে দেখিয়েছিলেন। রাজনীতিবিদদের দূরদর্শিতাও কিন্তু তিনি চিঠিতে দেখিয়েছিলেন। তাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে তুলে ধরা, ব্যবসা বাণিজ্য উৎপত্তির মাধ্যমে বিশ্বায়ন সম্পর্কে ধারণা দিয়েছিলেন এই চিঠিতে। নেহেরু যে বিদেশি বস্ত্র না পরে খাদি বস্ত্র পরতেন, মানে নিজের দেশের পোশাক পরতেন, এবং সেই কথাও কিন্তু তিনি ইন্দিরা গান্ধীকে এই চিঠির মধ্য দিয়ে কিন্তু লিখেছিলেন। শান্তি ও ন্যায় বিচারের নৈতিক ভিত্তি প্রয়োজন। কন্যাকে বলেছেন ক্ষমতা বোঝানোর অধিকার নয়, বিশেষ সুযোগ যা স্বার্থ বলে বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করতে হয়। সাময়িক ও সংবাদপত্র, এরপর আমি যেটা বলবো, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র, সাময়িক পত্রের গুরুত্ব। তাহলে আমাকে প্রথমে জানতে হবে সাময়িক পত্র, সংবাদপত্র কি। এরকম একটা 2 নম্বরে প্রশ্ন হয় যে সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন কিন্তু হয়। তাহলে আমাদেরকে সেটাও দেখতে হবে যে সাময়িক পত্র সংবাদপত্র বলতে আগে কি বুঝি। সাময়িক আমরা যেটা বলছি সেটা হচ্ছে কিছুদিনের জন্য যে পত্রিকাগুলোকে ব্যবহার করা হয়। সাময়িক মানে ধরো কিছুদিন পর পর বেরোচ্ছে, একটা মাসিক হতে পারে, একটা পাক্ষিক হতে পারে, একটা সাপ্তাহিক হতে পারে, সেগুলোকে আমরা সাময়িক পত্র বলতে পারি। আর সংবাদপত্র আমরা কাকে বলতে পারি? যেগুলো রেগুলারলি প্রকাশিত হয় সেই পত্রিকাগুলোকে কিন্তু আমরা সংবাদপত্র বলতে পারি। তাহলে সাময়িক পত্র, সংবাদপত্র বোঝা গেল। সাময়িক পত্রগুলো অবশ্যই একটা বেশ মানে ভালো দামি কাগজে প্রকাশিত হয়, যেহেতু অনেকদিন পর পর হয়। সংবাদপত্রগুলো একটা সস্তা কাগজে প্রকাশিত হয়। সাময়িক পত্রের দাম একটু বেশি হয়, সংবাদপত্রের দাম একটু কম হয়। সাময়িক পত্রগুলো তোমার আমি কি বলতে পারি যে একটা মানে বাঁধা ভাবে ব্যবহৃত মানে প্রকাশ হয়, মানে একটা গুছিয়ে বেঁধে বাইন্ডিং করে একটা প্রকাশিত হয়, কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু অগোছালো ভাবে প্রকাশিত হয়। এগুলি মোটামুটি পার্থক্য তোমরা করবে। তো এইগুলো কিন্তু একটা ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন সাময়িক পত্রকে ম্যাগাজিনও বলি আমরা। তো এই সমস্ত প্রকাশিত মানে পত্র পত্রিকাগুলোকে ইতিহাসের একটা 19 শতকের ইতিহাস চর্চার উপাদান হিসাবে যথেষ্ট ব্যবহৃত হয়। সংবাদপত্রতে অনেক খবরাখবর বেরোয়, যেগুলো কিন্তু আমাদের মানে তোমার যেগুলো কিন্তু আমাদের একটা বিশিষ্ট ইতিহাসের উপাদান হিসাবে। এবং হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সমাচার চন্দ্রিকা, ঈশ্বরচন্দ্রের গুপ্তের হচ্ছে তোমার সংবাদ প্রভাকর, তিলকের হচ্ছে মারাঠি কেশরী, বান্ধব উপাধ্যায় সন্ধ্যা ও স্বরাজ, মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের হচ্ছে সন্ধ্যা ও স্বরাজ। এই সমস্ত সংবাদপত্র সাময়িক পত্রগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বললাম হচ্ছে সমাচার দর্পণ, সাময়িক পত্র বললাম দিগদর্শন, মনে থাকে যেন। এরপর তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন কি? 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাময়িক পত্ররূপে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ ঘটে। এই পত্রিকার প্রথমে বঙ্কিমচন্দ্রের লেখা বিভিন্নভাবে এখানে প্রকাশিত হতো। তারপর ধরো নীল বিদ্রোহ অত্যাচারের কথা, তৎকালীন সমাজচিত্র, বাবুদের কালচার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গদর্শন পত্রিকা, মানে একটা সমাজের দর্পণই বলা যেতে পারে। তো মাসিক জার্নালে সর্বপ্রথম তিনি বাঙালিদের স্বদেশপ্রীতি ও স্বদেশপ্রেমকে জাগিয়ে তুলেছিলেন। বঙ্গদর্শনের 3টে যুগ ছিল, একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র, সেটা হচ্ছে 1872 থেকে 1876। তারপরে হচ্ছে তোমার সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তা হচ্ছে 1876 থেকে 1887। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ 1901, এবং ভূদেব চট্টোপাধ্যায়ের সম্পাদনাতেও কিন্তু বঙ্গদর্শন তৎকালীন সমাজে কিন্তু একটা ঘটনা প্রবাহের পরিবর্তে আমাদের কিন্তু একটা সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনের উপরেও বেশি আলোকপাত করা হয়েছিল। তো এইভাবেই কিন্তু একটা বঙ্গদর্শনও কিন্তু আমরা দেখছি কি যে একটা ইতিহাসে নির্ভরযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, সম্প্রকাশ। এটা আবার বাংলা ভাষায় প্রথম একটা প্রকাশিত রাজনৈতিক পত্রিকা। এটা আবার ভুলিয়ে দেয় কিন্তু পরীক্ষায়, যদি এরকম মেনশন করে দেয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটা, তখন কিন্তু সম্প্রকাশ হবে। আর যদি পরে বাংলা ভাষায় প্রথম পত্রিকা কোনটা, তখন কিন্তু হবে তোমার সমাচার দর্পণ।
আর যদি বলে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটা, তখন কিন্তু দিগদর্শন হবে। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ মনে রাখবে, কারণ এগুলো কিন্তু দেবেই দেবে, পরীক্ষায় খোলানোর জন্য দেয়। সোমপ্রকাশ 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর প্রকাশিত হয়েছিল। এর সম্পাদনা করতেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বাংলা ভাষায় প্রথম এটা রাজনৈতিক খবরের কাগজ, মানে রাজনৈতিক সংক্রান্ত বিষয়গুলো এখানে প্রকাশিত হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশের সঙ্গে যুক্ত ছিল। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এবং সোমপ্রকাশ এর সম্পাদনা দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের উপাধি বিভূতিভূষণ বিদ্যাভূষণ। এই দুই ছাত্র ছিলেন রামতনু লাহিড়ী, ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং দ্বারকানাথ ঠাকুর একজন ছিলেন শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক রূপে কলকাতার চাঁপাতলা থেকে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং প্রতি সোমবার এই পত্রিকা প্রকাশিত হতো বলে একে বলা হতো সোমপ্রকাশ। তো এই পত্রিকা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, মানে সংবাদপত্রের উপরে সরকার একটা নিয়ন্ত্রণ জারি করেছিল। কি নিয়ন্ত্রণ? যে সংবাদপত্রে ব্রিটিশদের বিরুদ্ধে লেখা যাবে না। সুতরাং সেই সংক্রান্ত জিনিসও কিন্তু এখানে প্রকাশিত, মানে লেখা হতো এবং সোমপ্রকাশ পত্রিকায়। এছাড়াও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা অস্ত্র আইন যেটাকে আমরা বলি, সেটা সংবাদপত্রের নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এইটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল। মানে ওটা একই নাম, হ্যাঁ, ওই অস্ত্র আইনটা আলাদা। তো এই সংক্রান্ত প্রতিবাদ করার ফলে কিন্তু সোমপ্রকাশ পত্রিকা বন্ধ হয়ে যায়। ক্ষমা না চাওয়া এবং অর্থদণ্ড অগ্রাহ্য করার জন্য সোমপ্রকাশ পত্রিকাকে সরকার বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে আবার চালু হয়েছিল 1873 খ্রিস্টাব্দে 9 এপ্রিল কলকাতার মির্জাপুর থেকে আবার এটা ভাবে প্রকাশিত হয় এবং সরকারি কাজের সমালোচনা করাই ছিল কিন্তু এর প্রধান উদ্দেশ্য। এরপর দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার। ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার কবে থেকে হয়েছিল তা সঠিকভাবে কিন্তু বলা মুশকিল। কখন ফটোগ্রাফ হয়েছিল? তবু আমি বলেছি আগে যে ফটোগ্রাফ কখন হয়েছিল, দৃশ্যশিল্পের ইতিহাস যখন পড়িয়েছিলাম। 1840 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ফটোগ্রাফের প্রথম ব্যবহার শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এবং কলকাতায় লিথোগ্রাফের ব্যবহার শুরু হচ্ছে, যা হলো ফটোগ্রাফ। এবং 1844 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বাণিজ্যিক ফটোগ্রাফের সূচনা হয়। তবে ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার ছিলেন লখনৌয়ের নবাব আহমেদ আলী খান। ইন্ডিয়া অফিসের ছবি সংরক্ষিত আছে এবং 1850-এর পর থেকে ভারতে ব্যাপকভাবে কিন্তু ফটোগ্রাফের ব্যবহার শুরু হয়ে গেছিল এবং বিভিন্ন স্টুডিও বানানো হয়েছিল, জনসন স্টুডিও যেমন বানানো হয়েছিল। তো ফটোগ্রাফির ইতিহাসও কিন্তু সেই সময়কার একটা ঘটনাগুলোকেও কিন্তু ইতিহাসের উপাদান বলা যেতে পারে। যেমন তখনকার বাড়িঘর কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, সেগুলো কিন্তু ফটোগ্রাফের ইতিহাস থেকে আমরা জানতে পারি। এরপর আমরা যেটা বলবো লাস্ট টপিক, সেটা হচ্ছে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা। আধুনিককালে ইন্টারনেট কিন্তু একটা অপরিহার্য উপাদান। ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। ইন্টারনেট একেবারে আমাদের দরজার দুয়ার গোড়াতে পৌঁছে যাচ্ছে একদম। আজকে ইন্টারনেট আছে বলে করোনা পরিস্থিতিতে এরকম ভাবে ক্লাস করা সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে, না হলে কিন্তু খুবই অসুবিধায় তোমরা পড়ে যেতে, কারণ তোমাদের ক্লাস স্কুল সব বন্ধ, তোমরা একেবারে ঘরের অন্ধকারে অশিক্ষিত হয়ে পড়তে দিন দিন। তো ইন্টারনেট কিন্তু অনেকটা এই বিষয়ে হেল্প করেছে, অনেকটা বলবো না, একেবারে পুরোপুরি হেল্প করেছে। তো আধুনিককালে ইন্টারনেটের ব্যবহার সুবিধা অসুবিধা নতুন করে বলার কিছু নেই। সুবিধাটা আমি প্রথমে বলছি যে আধুনিককালে ইন্টারনেটে সুবিধা হচ্ছে ইন্টারনেটে খুব কম সময়ের মধ্যে অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। ইন্টারনেটে তোমার আর কি বলতে পারি আমি, বহু জটিল ও দুষ্প্রাপ্য তথ্যগুলো পাওয়া যায়। আবার ইন্টারনেটে অনেক ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডকেও শর্ট ফর্মে খুঁজে পাওয়া যায় এবং ইন্টারনেট তোমার মানে তোমার কি বলে যে মানে অনেক কাজে কাজে মানে বইপত্র দরকার হচ্ছে না, অনেক কাজেও ব্যবহৃত হচ্ছে, যেমন হচ্ছে কোনো ফর্ম ফিল আপ, সাইবার, এগুলোতে ব্যবহৃত হচ্ছে। আবার ইন্টারনেট মধ্য দিয়ে কিন্তু আমরা তোমার কি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই ফোন এসেই যায় আমার গো, ইন্টারনেটের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সাইবার ক্রাইমও হচ্ছে। এবার অসুবিধার দিকগুলো যেমন ধরো, এই যে আধুনিক কালে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে ছেলেমেয়েরা নিমজ্জিত হয়ে যাচ্ছে, অনেক বাজে বাজে ছবি ভিডিও দেখছে, সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু একটা ক্ষতি হচ্ছে তার পড়াশোনা। এবং অনেক সময় সার্ভার ডাউন থাকে, তার জন্যও কিন্তু তোমার কাজ এগোনো যাচ্ছে না। তো সুতরাং হয় না লিঙ্ক না থাকলে। আবার
অনেক সময় ভুল তথ্য কিন্তু ইন্টারনেটে পরিবেশিত হয়, সুতরাং কিন্তু সেগুলোও কিন্তু চলে যাচ্ছে। তাই বইয়ের বিকল্প কখনোই কোনো কিছু হতে পারে না। সুতরাং ইন্টারনেট ইতিহাসের উপাদান হলো নির্ভরযোগ্যতা, তার বলা যায় না। সেটাও ব্যবহার করতে গেলে অবশ্যই কিন্তু একটা তথ্য যাচাই করা এবং তার কিন্তু প্রয়োজন। বেশ, আমার কিন্তু প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বলো কি কি অসুবিধা প্রথম চ্যাপ্টারে, কি কি সুবিধা, কি কি অসুবিধা, কি কি প্রশ্ন তোমাদের জানার থাকলে বলো, আমি রয়েছি। বলো তোমাদের কোনো সুবিধা অসুবিধা কি, যার যা অসুবিধা আনমিউট করে বলবে, ঠিক আছে? বলছিলাম ইম্পর্টেন্ট গ্রন্থ যেগুলো আছে ওগুলোর নাম বলেন তো। ইম্পর্টেন্ট গ্রন্থ মানে যেগুলো আত্মজীবনীর কথাগুলো যেগুলো বললাম, সে ওগুলা ছেড়ে সে মানে অনেক গ্রন্থর নাম থাকে, যেরকম শেরশাহ একটা গ্রন্থ আছে, ওরকম অনেক ডেট আছে, অনেক লেখা থাকে, তো ওগুলা কি পড়া দরকার আছে? আগের ভিডিওটা তুমি দেখবে, ঠিক আছে? ওটা ইউটিউবে দেখবে আপলোড করা আছে। ওই ভিডিওতে কোন কোন গ্রন্থগুলো মনে রাখা দরকার, কোনগুলো দরকার নেই, আমি কিন্তু পড়াতে পড়াতে বলে দিয়েছি সব, যে এইগুলো পরীক্ষায় আসে, এগুলো বিশেষত মনে রাখবে, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আগের ভিডিওটা দেখবে, দুটো ভিডিও দেখবে ইউটিউবে আপলোড করা আছে, কেমন? আচ্ছা ঠিক আছে। আর বলো, কারো কি সমস্যা থাকলে বলো, আর কারো কিছু সমস্যা থাকলে বলো। স্যার এখানে একটা নোটে লেখা আছে যে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। হ্যাঁ, প্রথম বাংলা সাময়িক পত্র যদি বলে তখন হবে দিগদর্শন, আর সংবাদপত্র বললে লিখবে সমাচার দর্পণ। আর রাজনৈতিক পত্রিকা যদি প্রথম বাংলায় বলে তখন কিন্তু সোমপ্রকাশ। স্যার সমাচার দর্পণ সাপ্তাহিক বলছে তো, লেখা আছে। হ্যাঁ সাপ্তাহিক, হ্যাঁ সমাচার দর্পণটা সাপ্তাহিক। আর মাসিক যদি বলে তখন দিগদর্শন করতে পারো, অসুবিধা কিছু নেই। সাময়িক পত্র সংবাদপত্র রেগুলার যেটা বয়স আছে। হ্যাঁ, অনেক বইতে অনেক রকম দেওয়া আছে, দেখবে অনেক বইতে অনেক রকম পাবে তুমি, তথ্যগুলো খুব ঘেঁটে যায়। তো যদি সংবাদপত্র বলে মাসিক তখন দিগদর্শনটাই করবে, কারণ সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু করা যায় না। সুতরাং যদি সাপ্তাহিক বলে তখন সমাচারই করবে, মাসিক বললে দিগদর্শনই করবে, ঠিক আছে? অ্যানালিস্ট স্কুল কি? আমাদের কোনো, আমরা যখন খাতা দেখি ফাইনালের যখন আমরা খাতা দেখি তখন আমরা এত কিছু দেখি না, মোটামুটি ওগুলো লিখলে আমরা নাম্বার দিয়ে দিই, সমস্যা কিছু হয় না, বুঝেছো? বলো তার। স্যার বলছিলাম নেটিভ ফটোগ্রাফারটা নেটিভ ফটোগ্রাফার হ্যাঁ কে ভারতে? শুনতে পাচ্ছি না, বলো একজন একজন করে বলো, একজন একজন করে বলো, বলো বলো, একজন একজন করে বলো, বলো একজন করে বলো। ভারতের নেটিভ ফটোগ্রাফার কে? ভারতের নেটিভ ফটোগ্রাফার, এটা দেখতে হবে গো, আমার তো খেয়াল নেই। নেটিভ ফটোগ্রাফার স্যার কি বললেন না, লখমেদ আহমেদ খান নাকি একটা? হ্যাঁ ওইরকমই একটা কি নাম বললাম না তোমার, হ্যাঁ নবাব আহমেদ আলী খান, নবাব আহমেদ আলী খান, এটা করে দিত, নবাব আহমেদ আলী খান। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর বলো, আর কারো কোনো প্রশ্ন? বলো, কোনো সমস্যা থাকলে বলো। ফটোগ্রাফারের ওটা না আমি একটা বইয়ে পড়েছিলাম যে লালা দীনদয়াল হলেন ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার। না এটা না, কি ঠিক? নবাব আহমেদ আলী খান বলবে, নবাব আহমেদ আলী খান এটাই বলবে, ঠিক আছে? এটাই লিখবে, অসুবিধা নেই। টেক্সটে যা আছে সেটাই লিখতে হবে, টেক্সটে যা থাকলে সেটাই আমরা নাম্বার দিই, কিন্তু সেখানে সরকার সার্কুলার দিলেও আমরা সেটা অনেক সময় ফলো করি না। ভিতরকার খবর বললাম তোমাদেরকে, আমরা যখন খাতা দেখি তখন কিন্তু টেক্সটে যা আছে সেটাতেই আমরা নাম্বার দিই, বুঝা গেছে? বলো আর কিছু, আর কোনো প্রশ্ন? স্যার স্যার অ্যানালিস্ট পোস্টটা ধরবেন বলেন তো। বলো অ্যানালিস্ট বলো। স্কুল
অ্যানালিস্ট স্কুল তো বলে দিয়েছি আগের দিন, দেখবে স্থানীয় ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে যারা পড়াশোনা করে, বলেছি কিন্তু আগের দিন। এই ভিডিওটা দেখবে, আগের ভিডিওটা বলে দিয়েছি, আগের ভিডিওটা ইউটিউবে আপলোড আছে, দেখবে। আর বলো, আর কোনো নেই তো? তাহলে আমি ক্লাসটা অফ করছি। আবার তোমাদের ক্লাস নেবো শুক্রবার দিন, শুক্রবার দিন সন্ধ্যে 7:30টার সময়, ঠিক আছে? সন্ধ্যা 7:30টায় নেবো শুক্রবার। আর নাহলে বেলার দিকেও নিতে পারি, 10টা-11টার দিকে যদি কাজ না থাকে, ঠিক আছে, তখন নিয়ে নেবো। যদি না থাকে, কোনো কাজ যদি না পড়ে, তাহলে সকালের দিকে নিয়ে নেবো, তা না হলে কিন্তু সন্ধ্যের দিকে নেবো। আমি জানিয়ে দেবো সেটা, ঠিক আছে? বেশ, রাখলাম তাহলে।